আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এমসিকিউ পর্ব 2 আজকে প্রায় 120টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তো লক্ষ্য করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে এখানে পরের প্রশ্নটি, এটি আমার 118 নম্বর প্রশ্ন। ইতিপূর্বে 117টা প্রশ্ন প্রথম পর্বে আলোচনা করেছিলাম। ধারাবাহিক ক্লাসে এখানে বলেছে সি কোন ধরনের ভাষা। তো সি হচ্ছে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা। সি কে কেন মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়? সি ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের কাজও করা যায়, নিম্ন স্তরের কাজও করা যায়, সেজন্য সি কে মধ্যস্তরের ভাষা বলা হয়। কারণ এটি ব্যবহার করে উচ্চ স্তরের কাজও করা যায়, নিম্ন স্তরের কাজও করা যায়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন ভাষা থেকে সি ভাষার উৎপত্তি? বিসিপিএল। বিসিপিএল এর পূর্ণরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মার্টিন রিসার্চ আবিষ্কার করেছিল এই বিসিপিএল, আর এই বিসিপিএল থেকে সি ভাষার উৎপত্তি হয়েছে। আগে অবশ্য বি নামে একটা ভাষা ছিল, সেটাও এই বিসিপিএল থেকে এসেছে, মার্টিন রিসার্চের। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলছে সি ভাষার প্রবর্তককে ডেনিস রিসি। ডেনিস রিসি চার্লস ব্যাবেজ তো কম্পিউটার আবিষ্কার করে, তাই না? মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করে, আর ডেনিস রিসি সি প্রোগ্রাম আবিষ্কার করে 1970 সালে বেল ল্যাবরেটরিতে, আমেরিকার বেল ল্যাবরেটরিতে এই সি প্রোগ্রামটা ডেনিস রিসি প্রথম প্রবর্তন করেন। পরের প্রশ্ন লক্ষ্য করি, কত সালে সি ভাষা আবিষ্কার হয়? 1970 সালে। 1970 সালে আবিষ্কারের পরে ইউনিক্স অপারেটিং সিস্টেমে প্রথমে এই সি ভাষাটা ব্যবহার করে, ইউনিক্স অপারেটিং সিস্টেমে। পরের প্রশ্ন, সি ভাষা প্রোগ্রাম কোন ধরনের কোড বলা হয়? সোর্স কোড। সোর্স কোড কেন বলা হয়? সি প্রোগ্রাম যেহেতু উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, আর উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে, আর মেশিন ভাষার প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম। তাই এই সোর্স প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা যায়। মেশিন ভাষায় লেখা যে প্রোগ্রাম 0 আর 1, এটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম, আর মেশিন ভাষা বাদে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে। সি ভাষা যেহেতু উচ্চ স্তরের ভাষা, তাই সোর্স কোড বলে। পরের প্রশ্ন, সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচার। স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল বলা হয়। সি প্রোগ্রামকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষাও বলা হয়, সি প্রোগ্রামকে মধ্যস্তরের ভাষাও বলা হয়, সি প্রোগ্রামকে সকল ভাষার জনক বলা হয়। এগুলো মনে রাখতে হবে। স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা কেন বলা হয়? কারণ সি ভাষার যে মূল সমস্যাগুলো থাকে ওগুলোকে ছোট ছোট অংশে স্ট্রাকচার অনুযায়ী ভাগ করে করে ছোট ছোট অংশে ফাংশন মডিউল বর্ণনা করে কাজ করে, তাই একে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। অনেক সময় এই খ নম্বরের প্রশ্নে আসে সি প্রোগ্রাম স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো, তখন আমরা এই ধরনের ব্যাখ্যা এটুকুর সাথে আরো কিছু লিখতে হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, বিসিপিএল এর পূর্ণরূপ কি? বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিসিপিএল এর পূর্ণরূপ। বিসিপিএল থেকে সি ভাষার উদ্ভব হয়েছে। পরের প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামের ডেটার মান গ্রহণের জন্য ব্যবহৃত ফাংশনকে কি বলে? মান গ্রহণ করার জন্য ইনপুট বলে, মান গ্রহণ করার জন্য যে ফাংশন ব্যবহার করা হয় তাকে ইনপুট ফাংশন বলে। ইনপুট ফাংশন যেমন এই যে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। স্ক্যানএফ ব্যবহার করে আমরা কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিই। পরের প্রশ্ন লক্ষ্য করি, সি ভাষাকে কম্পিউটারের অন্যান্য ভাষার ড্যাশ বলা হয়। কি বলা হয় বলো তো, তোমরা বলো কোনটা হবে সঠিক? জনক বলা হয়, ঠিক বলেছো। সি ভাষাকে অন্যান্য ভাষার জনক কেন বলা হয়? অন্যান্য ভাষা সি প্রোগ্রাম ব্যবহার করে তৈরি করা হয়, সেই জন্য সি ভাষাকে অন্যান্য ভাষার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, সি প্রোগ্রামের ঘোষণার দিক থেকে কয় ধরনের চলক ব্যবহার করা হয়? দুই ধরনের চলক, একটা লোকাল একটা গ্লোবাল। আমরা মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রাম শুরু করি না, তো মেইন ফাংশনের মধ্যে যে চলক ব্যবহার করি এগুলো সব লোকাল। মেইন ফাংশনের মধ্যে যেটা ব্যবহার করবো সেটা লোকাল, আর মেইন ফাংশনের বাইরে যদি কোনো চলক ব্যবহার করি সেটাকে গ্লোবাল বলে। কি বলে? গ্লোবাল। মনে থাকতে হবে, হ্যাঁ? তাহলে লোকাল চলক ব্যবহার হয় সি প্রোগ্রামের মধ্যে, মেইন ফাংশনের মধ্যে, মেইন ফাংশনের মধ্যে লোকাল। প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রাম মডেল বলে। প্রোগ্রামের গঠন রীতিকে কি বলে? বিভিন্ন ধরনের প্রোগ্রামিং মডেল আছে, যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল, ভিজুয়াল প্রোগ্রামিং মডেল, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল। তোমরা বইতে এগুলো পাবে, বইতে পড়লে পাবে এগুলি, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রোগ্রামিং মডেল। তার মধ্যে সি প্রোগ্রাম হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রাম, মনে থাকে যেন। সি প্রোগ্রাম
বিভিন্ন ভাবে লক্ষ্য করে সি প্রোগ্রামে চলকের নাম রাখার জন্য নিম্নের কোন বিশেষ প্রতীক ব্যবহার করা হয়? আন্ডারস্কোর। আন্ডারস্কোর জিনিসটা হচ্ছে এই হাইফেনটা এখানে হবে না, নিচে হবে, এটাকে আন্ডারস্কোর বলে। আমরা যখন এই আন্ডারস্কোরটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করি। আমরা যখন চলকের নাম ঘোষণা করব তখন এই আন্ডারস্কোর ছাড়া আর যে সমস্ত প্রতীক রয়েছে, বিভিন্ন ধরনের প্রতীক আছে না, কোনো প্রতীক ব্যবহার হবে না, শুধুমাত্র ব্যবহার হবে আন্ডারস্কোর। এই প্রতীক ছাড়া কোনো প্রতীক ব্যবহার করা যাবে না, এটা খেয়াল করতে হবে। আমরা যদি প্রতীক ব্যবহার করার দরকার হয় ভেরিয়েবল ঘোষণার সময়, ভেরিয়েবলের নাম লেখার সময়, চলকের নাম লেখার সময়, তাহলে আন্ডারস্কোর ছাড়া আর কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এই থেকে কিন্তু অ্যাডমিশনে প্রশ্ন আসে, তোমার এই ইন্টারমিডিয়েটে প্রশ্ন আসে এই চলকের সম্পর্কে। তারপরে আমরা সামনে আরো দেখবো। এই যে কিছুক্ষণ আগে আরেকটা প্রশ্ন সি প্রোগ্রামের এসেছে, নিম্নের কোনটি ব্যবহার করে সি প্রোগ্রামের হেডার ফাইল যুক্ত করা হয়? এখানে কোনটা সঠিক বলো তো? 3 নাম্বারটা, হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুড দেখছো, যেমন দেখো আমরা এখানে কিছু হেডার ফাইলের নাম লিখলাম, দেখছো, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড math.h, হ্যাশ ইনক্লুড conio.h, হ্যাশ ইনক্লুড string.h। তাহলে আমরা কি ব্যবহার করেছি? হ্যাশ ইনক্লুড। এটাকে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়, যার মাধ্যমে এই হেডার ফাইল যুক্ত করা হয়। মনে থাকবে? তাহলে দেখো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, ইনক্লুড আছে, কিন্তু হ্যাশ না থাকলে হবে না, হ্যাশটা থাকতে হবে। যেমন আমরা সময় হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে পোস্ট দিই না, হ্যাশট্যাগ ব্যবহার করা মানে ওটা লিঙ্ক হয়ে যায়। মনে থাকবে? পরে প্রোগ্রামিং ভাষা হলো, সি প্রোগ্রামিং ভাষা হলো কোনটা কোনটা সঠিক? উচ্চ স্তরের ভাষা, মধ্য স্তরের ভাষা, নিম্ন স্তরের না। তাহলে 1 আর 2 সঠিক। এখন নিম্ন স্তরের ভাষা কোনটি সেটা শোনো। এই প্রথম প্রজন্মের মেশিন ভাষা আর দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা, এই দুটো নিম্ন স্তরের ভাষা। কথা বলছে দুইজনা। প্রথম প্রজন্মের মেশিন ভাষা আর দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা, এই দুটো নিম্ন স্তরের ভাষা। আর এই দুটো ভাষা বাদে আর যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের ভাষা আছে না, ওগুলো সব উচ্চ স্তরের ভাষা। কি মনে থাকবে? এটা খেয়াল রাখতে হবে কিন্তু। পরের প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামের আউটপুট ফাংশনের জন্য কোনটি ব্যবহার করা হয়? কোনটা বলো তো? আউটপুট পাওয়ার জন্য কোনটার মধ্যে যা লিখবে সেটা দেখা যাবে। স্ক্যানার তো ইনপুট নেওয়ার জন্য। প্রিন্টএফ, ঠিক বলেছো। প্রিন্টএফ হচ্ছে এই যে প্রিন্টএফ, পুট এস, পুট ক্যারেক্টার, এগুলি সব হচ্ছে এই আউটপুটের জন্য ব্যবহার করা হয়। মনে থাকবে? প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন, প্রিন্টএফ এর মধ্যে যা লিখবো সেটা প্রিন্ট করবে, দেখাবে, মনিটরে দেখা যাবে। পরের প্রশ্ন, নিচের কোনটি সি লেখার জন্য কম্পাইলার? বলতো কোনটি সি প্রোগ্রাম লেখার জন্য? সি প্রোগ্রাম লেখার জন্য মাঝে মাঝে ইতিপূর্বে বলেছি, সি ভাষা লেখার জন্য কোনটা ব্যবহার করা হয় এখানে? কোড ব্লকস কম্পাইলার। কি বললাম? সি ভাষা লেখার জন্য কোন কোন সফটওয়্যার ব্যবহার করে তাকাই দেখো। টার্বো সি, বোল্যান্ড সি, কোড ব্লকস, এগুলো হচ্ছে সি ভাষা লেখার জন্য সফটওয়্যার। এইটা আছে এখানে। নোটপ্যাড ব্যবহার করে, এইচটিএমএল ব্যবহার করে আমরা এই ওয়েবসাইট তৈরি করি, ফটোশপ ব্যবহার করে ছবি এডিট করি, এই এক্সেস ব্যবহার করে আমরা ডেটাবেজের কাজ করি। তাহলে সি ভাষা লেখার জন্য যে সফটওয়্যার সেটা হচ্ছে কোড ব্লকস কম্পাইলার। মনে থাকবে? ওকে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। দেখাও, সি প্রোগ্রামে কোন ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ঘোষণা করা হয়, ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ব্যবহার করা হয়, অর্থাৎ মেইন ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল ব্যবহার করি তার নাম কি? লোকাল ভেরিয়েবল। ঠিক বলেছো, লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়, আর গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের বাইরে ব্যবহার করা হয়। মনে থাকবে? এটা খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তাকাও, খেয়াল করো, ফাংশনের পূর্ণ নাম কোড সহ পুরো অংশটিকে কি বলে? স্টেটমেন্ট বলে। তাকাও এদিকে, খেয়াল করো, এই যে প্রিন্টএফ একটা ফাংশন, প্রিন্টএফ থেকে শুরু করে এই পর্যন্ত যে টোটাল অংশটি লিখছি না, এই টোটাল অংশটাকে স্টেটমেন্ট বলে। এবার দেখো, এই স্টেটমেন্টের মধ্যে এটা হচ্ছে প্রিন্টএফ হচ্ছে ফাংশন, আর এই ব্র্যাকেটটা হচ্ছে প্যারান্থিসিস, ব্র্যাকেটটার নাম কি? আর ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছে এটাকে বলে প্যারামিটার। কি বলে? প্যারামিটার। তাহলে আমি ফাংশন থেকে শুরু করে যা কিছু সব লিখলাম একত্রে এই অংশটাকে স্টেটমেন্ট বলে। কি বলে? স্টেটমেন্ট বলে। আর এইটুকু হচ্ছে ফাংশন। সেজন্য বলছে ফাংশন থেকে শুরু করে পুরো অংশকে কি বলে? স্টেটমেন্ট বলে। মনে থাকবে? এই যে উদাহরণ দিলাম এখানে, উদাহরণ সহ লিখে দিলাম, মাঝে মধ্যে পরবর্তীতে ওর সাথে ভিডিওর সাথে মিলাই দেখবে, তাহলে মনে থাকবে ভালো। কোন ফাংশনটি সি প্রোগ্রামিং ভাষায় আউটপুট লেখার জন্য বহুল ব্যবহৃত? লাইব্রেরি ফাংশন। আউটপুটের জন্য কোনটা ব্যবহার করা হয়? স্ক্যানএফ তো ইনপুট, প্রিন্টএফ যে আউটপুট বলছে না, প্রিন্টএফ আউটপুট। প্রিন্টএফ আউটপুট। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রিন্ট আছে না, প্রিন্ট ফাংশনটা পাইথনে ব্যবহার করা হয়।
প্রিন্ট ফাংশনটা কার সাথে? পাইথনে প্রিন্ট, আর সি প্রোগ্রামে প্রিন্ট এফ। মনে থাকবে, সি প্রোগ্রামে কি প্রিন্ট এফ আর পাইথনে প্রিন্ট। নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? দেখো তো এখানে নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন, কোনটি আলাদা? ফাংশনটা আলাদা, কারণ তাকায় ওদিকে আইএনটি, সিএইচআর, এলস, এগুলো কি ওয়ার্ড? এগুলো কি? বাট এটা কিন্তু কোনো কি ওয়ার্ড না, এটা কিন্তু কি ওয়ার্ড না। এই যে লক্ষ্য করি, এটা হচ্ছে কি ওয়ার্ড। সি প্রোগ্রামের কিছু সংরক্ষিত ওয়ার্ড আছে যেগুলোকে কি ওয়ার্ড বলে, যেমন এখানে কয়েকটা উপস্থাপন করলাম, আরো আছে কিন্তু কি ওয়ার্ড। ফাংশনের অংশ নাকি কি ওয়ার্ড হচ্ছে বিশেষ সংরক্ষিত কিছু শব্দ। ফাংশন থাকলে তো এরকম ব্র্যাকেট থাকবে, প্যারেনথেসিস থাকবে পাশে, আর এই ফাংশন নামে কোনো কিছু নাই। ফাংশন প্রিন্ট এফ আছে, স্ক্যান এফ আছে, কিন্তু এই নামে কোনো ফাংশন নাই, আছে। তাহলে এটা আলাদা, এই তিনটা এক আর এটা আলাদা, ঠিক আছে। এটা মনে করো ওই যে এর মতো, যেমন নিম্নের কোনটি ভিন্ন বলে লেখা আছে, সচিন টেন্ডুলকার, তারপরে সাইদ আনোয়ার, আর হচ্ছে ওই কি যেন বলে সাকিব আর রোনাল্ডো, এর মধ্যে আলাদা কে? রোনাল্ডো আলাদা। ওই কোয়ালিটি প্রশ্ন। একজন ফুটবলার, বাকিগুলা ক্রিকেটার। সি প্রোগ্রাম গঠনের মেইন ফাংশনে প্রধানত কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে, দুইটি অংশ থাকে। একটা অংশ ডিক্লারেশন অংশ, আরটা হচ্ছে ডিক্লারেশন অনুযায়ী কাজ করবে। একটা হচ্ছে ডিক্লারেশন যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, আরটা ডিক্লেয়ার অনুযায়ী কাজ করবে, দুইটা অংশ, ঠিক আছে। পরের প্রশ্ন লক্ষ্য করি, তাকাও। সি প্রোগ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি কেস সেন্সিটিভ। সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, এদিকে ভালো করে দেখো, এটা নিয়ে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসে। সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, ব্যাখ্যা করো কেন কেস সেন্সিটিভ। সি প্রোগ্রামের কিছু কিওয়ার্ড আছে যেগুলি ছোট হাতের লিখতে হবে, বড় হাতের লিখলে কাজ করবে না। ছোট হাতের লিখতে হবে কিওয়ার্ড সমূহ। এই আমরা লিখি না, ওই যে আইএনটি, ফ্লট, ইফ, ফর, এলস লিখি না, ওই সব ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লিখলে কাজ করবে না। সি প্রোগ্রাম যেহেতু বড় হাতে ছোট হাতের মধ্যে লেখার পার্থক্য ম্যাটার করে, তাই সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ বলা হয়। যদি আসে সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ ব্যাখ্যা করো, তাহলে এইভাবে ব্যাখ্যা দিতে হবে, কারণ এই ছোট হাতের না লিখলে কিওয়ার্ড গুলা কাজ করবে না, মনে থাকবে, ভুল দেখাবে। সি প্রোগ্রামের গঠনের কোন সেকশনে ভেরিয়েবল লেখা হয়? ডিক্লারেশন সেকশনে। এই যে আমরা লিখি না, এই যে আইএনটি ডেটা টাইপ, তারপরে এ বি সি সাম লিখি না, এইখানে যে লাইনটা লিখি আমরা, মনে আছে? আইএনটি দিয়ে, ফ্লট দিয়ে, তারপরে বিভিন্ন রকম এখানে আইএনটি ডেটা টাইপ লিখে যে ঘোষণা করি, এই লাইনটাকে ডিক্লারেশন লাইন বলে। কি বলে? আর ডিক্লারেশনে যে ভেরিয়েবলের নাম লিখেছি, সেজন্য বলছে ভেরিয়েবল কোন জায়গায় লেখা হয়? ডিক্লারেশন সেকশনে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, এই দেখো, এই সি প্রোগ্রাম আমি লিখলাম। সি প্রোগ্রামে প্রথমে মেইন ফাংশন লিখে এখানে স্টার্ট করে এই লাইনটার নাম ডিক্লারেশন। এখানে আমরা ভেরিয়েবল লিখি, এখানে যেমন এ বি সাম লিখেছে না, এগুলো সব ভেরিয়েবল। ভেরিয়েবল লেখা, ডিক্লারেশন করার নিয়ম হচ্ছে প্রথমে ডেটা টাইপ লিখবো, তারপর কমা দিয়ে দিয়ে ভেরিয়েবলের নাম লিখবো, লাস্টে সেমিকোলন লিখবো। তাহলে এই লাইনটার নাম ডিক্লারেশন সেকশন, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার চেষ্টা বলো না, ওটা কারেকশন করবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সর্বপ্রথম কোন অপারেটিং সিস্টেমে সি ভাষা ব্যবহৃত হয়? কোনটা হবে? ইউনিক্স অপারেটিং সিস্টেমে। ইউনিক্স অপারেটিং সিস্টেমে সি ভাষা তৈরি করার পরে এই সর্বপ্রথম প্রয়োগ করা হয়। ফ্যানটা বন্ধ করো তো, ওই যে এফ লেখা আছে। পরের প্রশ্ন, সি ভাষাতে প্রোগ্রাম নির্বাহের শুরুতে কোন অংশটি ফাংশনটি থাকে? সি প্রোগ্রাম শুরুতে কোনটি থাকে? দেখো, এখানেও মেইন, এখানেও মেইন, এখানেও মেইন, এখানেও মেইন। খ, খ হবে কেন? ছোট হাতের আছে এবং এটা ফাংশনের প্রতীক, আর এগুলো বড় হাতের হবে না, ফাংশনের আগে এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করতে হবে ইনক্লুডের আগে, তাই না? দেখছো, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু, বাহ, ফাইন, পারছো। পরের প্রশ্ন, পাও ফাংশন। এই পাও একটি পাওয়ার দেওয়ার জন্য ফাংশন। কি বললাম? পাওয়ার দেওয়ার জন্য যদি ফাংশন ব্যবহার করি, এর জন্য লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। যেমন দেখো, পাওয়ার ব্যবহার করা গণনার জন্য পাও ফাংশন ব্যবহার করা হয়, আর পাও ফাংশন ব্যবহার করলে math.h এটার ফাইল হয়। যেমন যে এসকিউআরটি ব্যবহার করছি না, রুট বর্গমূল নির্ণয়ের জন্য, তো এসকিউআরটি যখন আমরা লিখি তখন কোন ফাংশন, কোন হেডার ফাইল লিখি? এই math.h। দেখছো, ওই যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তখন কিন্তু আমরা কি লিখেছি? তখন math.h লিখছিলাম, মনে আছে? কেন লিখছিলাম? ওইখানে এসকিউআরটি ফাংশন ব্যবহার করা হয়েছিল। অনুরূপ ভাবে এই পাওয়ার ফাংশন ব্যবহার করার জন্য আমরা হেডার ফাইল math.h লিখি, আর এই math.h টা হচ্ছে একটি লাইব্রেরি
লাইব্রেরি, এই লাইব্রেরির সাথে এটা যুক্ত আছে, সেজন্য পাও ফাংশনকে লাইব্রেরি ফাংশন বলে। পাও ফাংশন, এসকিউআরটি, স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলো সব লাইব্রেরি ফাংশন, কারণ ওইগুলোর কাজ এই হেডার ফাইলের লাইব্রেরির সাথে যুক্ত থাকে। মনে থাকবে? ওকে, একটু আজকে ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। সি প্রোগ্রামের ফাংশন গুলো বিল্ড ইন থাকে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন যেমন এদিকে প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসিএইচ এগুলো সব লাইব্রেরি ফাংশন, কারণ এইগুলোর সাথে ওই হেডার ফাইল এর লাইব্রেরি যুক্ত থাকে। মনে থাকবে? গেটসিএইচ এর জন্য কোন হেডার ফাইল ব্যবহার করা হয়? conio.h। কোনটা? ওই যে বলছিলাম না একদিন যে আমরা যদি উপরে conio.h হেডার ফাইল যুক্ত করি তাহলে শেষ করতে হবে গেটসিএইচ দিয়ে, গেট ক্যারেক্টার বলা হয় এটি। মনে থাকবে? এটি একটি কিওয়ার্ড। ভেরিয়েবলের নামে প্রথম অক্ষর ব্যবহার করা হবে ইংরেজি অক্ষর ব্যবহার করে প্রথমে করা যাবে। এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের বড় হাতের সমস্যা নেই। 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা যায়, তবে 0 থেকে 9 প্রথমে ব্যবহার করা যাবে না। আর প্রতীক ব্যবহার করলে আন্ডারস্কোর ছাড়া অন্য প্রতীক ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। ঠিক আছে? সি প্রোগ্রামের কোনটি অক্ষর ডেটা নেয়ার জন্য ব্যবহার করা হয়? এই যে সিএসিআর, এটা ডেটা টাইপ। অক্ষর টাইপ ডেটার জন্য ডেটা টাইপ হচ্ছে সিএসএআর, আর পূর্ণ সংখ্যা ডেটার জন্য ডেটা টাইপ হচ্ছে আইএনটি, আর ভগ্নাংশ ডেটার জন্য ডেটা টাইপ হচ্ছে ফ্লট। মনে থাকবে? ওকে, নিম্নের কোনটি সি প্রোগ্রামে ব্যবহৃত হেডার ফাইল? কোনটা সঠিক বলো তো? stdio.h। এটা কিন্তু এখানে std নাই, এখানে std আছে কিন্তু আয়ও নাই। আবার এখানে কোন না কোনিও থাকলে আবার এটা হতো কোনিও কোন বলে নাই কিছু, সূক্ষ্ম পার্থক্য খেয়াল করতে হবে। তাহলে এটা সঠিক, অন্যগুলি ভুল। আর প্রিন্ট এইচ নামে কোনো হেডার ফাইল নাই। হেডার ফাইল আছে conio.h, stdio.h, math.h। মনে থাকবে? string.h, এই যে stdio.h, conio.h, math.h, string.h এগুলো কিন্তু হেডার ফাইল। এখানে কোনো না, এটা কোনো কিন্তু কোনিও নাই, কোনো, সেজন্য এটা ভুল। ঠিক আছে, বানান দেখতে হবে। সি প্রোগ্রামের ফাংশনের মধ্যে দিয়ে কোনটি পাস করা হয়? প্যারামিটার পাস করতে হয়। ওই যে প্রিন্টএফ এর মধ্যে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি না, ওটাকে প্যারামিটার পাসিং বলে। মনে থাকবে? সি প্রোগ্রামের জন্য সংরক্ষিত বিশেষ কিছু শব্দ আছে যেগুলোকে কি বলে? কিওয়ার্ড। ভালো করে এটা জিনিস খুব ভালো করে দেখো। সি প্রোগ্রামের কিছু সংরক্ষিত শব্দ আছে যেগুলোকে কিওয়ার্ড বলে। ফর, ইফ, ফ্লট, আইএনটি, এলস, হোয়াইল, ডু হোয়াইল আছে না? এইগুলো তোমাদের বইতে আছে 32টা। তোমাদের বইতে কয়টা? 32টা। আর আনসিসিতে আছে 47টা। আনসিসি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ওদের তথ্যে আছে 47টা। আর সি প্লাস প্লাস এর মধ্যে আছে 63টা। তার মধ্যে এখানে কয়েকটা দিয়েছি। তোমাদের বইতে 32টা আছে। ঠিক আছে? 32টার মধ্যে সবগুলো দরকার হয় না, ওগুলো বারবার পড়বা, বারবার রিডিং পড়বা, মুখস্থ হয়ে যাবে। এগুলোকে কি ওয়ার্ড বলে? কি ওয়ার্ড হচ্ছে সংরক্ষিত কিছু ওয়ার্ড। সিএলআর এসিআর, এটা সিএলআর এসিআর এর জন্য conio.h হেডার ফাইল। মনিটরের পর্দা পরিষ্কার করার জন্য, অ্যাকুমুলেটর ক্লিয়ার করার জন্য এই সিএলআর এসিআর ব্যবহার করা হয়। আর সিএলআর এসিআর কখন ব্যবহার করতে হবে? যদি conio.h লিখি তাহলে এটা লিখতে হয়, তবে এটা লেখা বাধ্যতামূলক না, না লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে এটার কাজ কি? মনিটরের পর্দা পরিষ্কার করা, এটার কাজ। মনে থাকবে? তাকাও, সি প্রোগ্রামে ব্যবহৃত এসকিউআরটি এর জন্য হেডার ফাইল কোনটি? দেখি কয়জন পারে এবার। এসকিউআরটি আছে math.h, গুড ফাইন, দেখছো? math.h মনে থাকবে। আর ওই যে প্রিন্টএফ, স্ক্যানএফ ওটা হচ্ছে stdio.h। খেয়াল করছো? এটা মনে রাখতে হবে। এই যে এসকিউআরটি বর্গমূল নির্ণয় করে, এটার জন্য হেডার ফাইল হচ্ছে math.h। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এই math.h হচ্ছে এসকিউআরটি লিখলে, পাও ফাংশন লিখলে ব্যবহার করা হয়। ঠিক আছে? হেডার ফাইল হলো কোনটি সঠিক দেখো তো। 1, 2 সঠিক না? আচ্ছা, এইটা হেডার ফাইল? এটা প্রিন্টে তেমন কোনো হেডার ফাইল নাই। হেডার ফাইল আছে stdio, math.h, conio.h, string.h। কি মনে থাকবে? বাহ, ফাইন, ভালোই পারতেছো তোমরা, সকালে বেজেছি, তোমরা ভালো পারতেছো। পরেরটা দেখি, সি প্রোগ্রামে ব্যবহৃত str কপি, strcpy এর হেডার ফাইল কোনটি? না, str থাকলে স্ট্রিং। তাকাও এদিকে, str থাকলে স্ট্রিং। str টা স্ট্রিং বোঝায়, কি বোঝায়? স্ট্রিং বোঝায়। ঠিক আছে, str মানে একটা কিছু কপি করা বোঝায়, আর এটার জন্য হেডার ফাইল হচ্ছে string.h।
খেয়াল করছো? পরেরটা যাই। সি প্রোগ্রামে প্রতিটি স্টেটমেন্ট শেষে কি লেখা হয়? বাহ ফাইন, সবাই পারছে। সেমিকোলন না? সেমিকোলন লিখতে হয় প্রতিটি স্টেটমেন্ট শেষে। পরের প্রশ্ন, এইদিকে তাকাও, আমি দেখাইলাম একটু। ওই একটু ব্যাকে যায়, একটু ব্যাকে যায়, একটু ব্যাকে যায়। এই দেখো, প্রতিটি স্টেটমেন্ট শেষে আমরা সেমিকোলন লিখছি, তবে সব ক্ষেত্রে অবশ্য সেমিকোলন হয় না। যেমন ইফ, এলস, ফর, এগুলোর সাথে সেমিকোলন হয় না, তাই না? হোয়াইল লুপ যখন ব্যবহার করি, হোয়াইলের সাথে সেমিকোলন হয় না, কিন্তু ডু হোয়াইল যখন ব্যবহার করি তখন লাস্টে যখন হোয়াইল লিখি তখন সেমিকোলন হয়, তাই না? বলে খেয়াল করতে হবে। ওকে, ঠিক আছে। সি প্রোগ্রাম গঠনের ক্ষেত্রে নিম্নের কোনটি অত্যাবশ্যকীয়? মেইন ফাংশন সেকশন, মানে মেইন ফাংশনটা লেখাই লাগবে। মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রাম শুরু হয়, মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রাম শুরু হয়, সেজন্য এটা লেখাই লাগবে। পরেরটি খেয়াল করো, এই দেখো, এই মেইন ফাংশন, এই মেইন ফাংশন, এটা দিয়ে সি প্রোগ্রাম শুরু হয়, সেজন্য মেইন ফাংশন হচ্ছে আবশ্যকীয় ফাংশন। এটা মেইন ফাংশনটা হচ্ছে সি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় একটি ফাংশন, মনে থাকবে। তাকাও, সি প্রোগ্রামের লিঙ্ক সেকশনে যুক্ত করা হয় কোনটা? বাহ ফাইন, হেডার ফাইল, ঠিক বলেছো, সঠিক বলেছো, হেডার ফাইল। হেডার ফাইল আমরা এটা প্রথমে শুরুতে লিখি, তাই না? লিঙ্ক সেকশনে যেমন ইনক্লুড stdi.h, stdi.h এটা হেডার ফাইল প্রথমে যুক্ত করি আমরা। এই যে লক্ষ্য করি, উদাহরণ দিছি আমি, এই যে সি প্রোগ্রামের শুরুতে আমরা কি করি? লিঙ্ক সেকশনে এই হেডার ফাইল যুক্ত করি। আর stdio.h কেন যুক্ত করি? stdio.h না লিখলে printf scanf কাজ করবে না। তাহলে stdio.h হেডার ফাইল, যার ফাংশন হচ্ছে printf scanf। math.h হেডার ফাইল, যার ফাংশন হচ্ছে sqrt পাও। conio.h হেডার ফাইল, যার ফাংশন হচ্ছে clr scr আর হচ্ছে get ch। মনে থাকবে? এগুলো বারবার পড়লে মনে থাকবে কিন্তু কোনটার সাথে কার সম্পর্ক। ওকে, সামনে যাই। সি প্রোগ্রামের শেষে কম্পাইল করার জন্য, মানে কম্পাইল করার জন্য অল্টার সাথে 9 চাপতে হয়। অল্টার সাথে একসাথে 9 প্রেস করলে এই কম্পাইল হয়। সেভ করার জন্য Ctrl+S, আমরা তো জানি, কিন্তু এটা কম্পাইল করার জন্য Alt+9 F9, এটা কমান্ড, এটা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? সি প্রোগ্রামের ভাষায় কোড লেখার কম্পাইলার কোনটা কোনটা বলো তো? কোনটা কোনটা সি প্রোগ্রামের সফটওয়্যার? 1 আর 2। কিউ বেসিক নামে সি প্রোগ্রাম লেখার কোনো সফটওয়্যার নেই। এই টার্বো সি আছে, কোড ব্লকস আছে, এই দুটোর উত্তর মনে থাকবে। ওকে ফাইন। পরের প্রশ্ন লক্ষ্য করে দেখো, সি প্রোগ্রামের হেডার ফাইল কোনটি? দেখি কয়জন পারে। কত কত? 2 আর 3। বা ফাইন, 2 আর 3, 2 আর 3, তাই না? কারণ এই printf নামে কোনো হেডার ফাইল নেই, printf হচ্ছে ফাংশন। তাও এখানে ফাংশনে ভুল আছে, এখানে ফাংশনের প্রতীক নেই, ঠিক আছে? সি প্রোগ্রামের লাইব্রেরি ফাংশন কোনটা কোনটা? 1 আর 3। তাহলে ম্যাথটা লাইব্রেরি ফাংশন না, ম্যাথটা হচ্ছে হেডার ফাইল। গুড, ফাইন, 1 আর 3 না, ভালোই পারতেছো তোমরা। এই যে রুট ওভার, তো এই রুট ওভার করব কত নাম্বার? গ, এসকিউআরটি। নিয়মটা কি শোনো, এসকিউআরটি হচ্ছে এই রুট ওভারের জন্য, আর এই 40 এর দুই পাশে ব্র্যাকেট দিব, এই ব্র্যাকেটটা প্যারেনথিসিস, ফার্স্ট ব্র্যাকেটটা প্যারেনথিসিস লিখে আমরা এসকিউআরটি লিখবো, ঠিক আছে? কিন্তু ব্র্যাকেটটা না থাকলে আবার ভুল থাকতো, ব্র্যাকেটটা থাকতে হবে, এটা সঠিক। ওকে, এই যে স্কয়ার লেখার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? পাও, তাই না? আচ্ছা, কিন্তু একটা কথা আছে, নিয়ম হচ্ছে পাওয়ার ফাংশন এইটা কমা দিয়ে উপরেরটা, ঠিক আছে? মানে সিনট্যাক্সটা হচ্ছে a, a2, ঠিক আছে? কিবোর্ড হতে ইনপুট প্রদানের জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? স্ক্যানএফ। স্ক্যানএফের কাজ কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া। স্ক্যানএফের কাজ কি? মনে থাকবে? ওকে, ঠিক আছে। পাও ফাংশনের জন্য হেডার ফাইল কোনটি? এই প্রশ্নটা আবারও দিয়েছিলাম এর আগে, দেখি কয়জন পারে। math.h, ঠিক বলেছো, math.h মনে থাকবে। এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে। সি ভাষায় কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচার। এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে। নিম্নের কোনটি সি ভাষার কিওয়ার্ড? আইএনটি, যেটা টাইপ, তাই না? আচ্ছা, এটা কিসের কিওয়ার্ড? পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? পূর্ণ সংখ্যা। ভগ্নাংশের জন্য ফ্লট, আর অক্ষরের জন্য সিএসিআর। অক্ষরের জন্য কি মনে থাকবে? গুড, ফাইন। কোনটি অক্ষর মালা বা স্ট্রিং? আচ্ছা শোনো, স্ট্রিং বলতে শব্দ বোঝায়, যেমন ডি একটা অক্ষর, ক্যারেক্টার, বা ডি সহ ঢাকা, ঢাকা ঢাকা একটা শব্দ না?
ঢাকাটাকে স্ট্রিং বলে, কি বলে? আর অনেকগুলি শব্দ একসাথে না, তাকে অক্ষরমালা বলে। স্ট্রিং, স্ট্রিং হচ্ছে একটি ধ্রুবক, ওই ক্যারেক্টার। না এখানে না, এখানে কি বলেছে, ব্যাকে যায়, ওখানে আবার লেখো, ওই জায়গায় লেখা 167। মানে এটা আমি এটাই বলেছি, এটা টিক মারছি, সেজন্য নিখুঁত ভাবে আলোচনা করতে হবে। ঠিক আছে, ওটা আবার বলছি, না বেশি সময় লাগবে না। পরের প্রশ্ন, কোনটি দ্বারা অক্ষরমালা বা স্ট্রিং ধ্রুবক নির্দেশ করে? ক্যারেক্টার, ক্যারেক্টার, এটা উত্তর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে অক্ষর, অনেকগুলো অক্ষর নিয়ে একটা স্ট্রিং হয়। সি প্রোগ্রামে ব্যবহৃত পূর্ণ সংখ্যা কোন ধরনের ডেটা টাইপ? ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের বাংলা কি? এদিকে তাকাও, পূর্ণ সংখ্যা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। +10, +35 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার -48 এটাও পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। পয়েন্ট যুক্ত সংখ্যাকে ফ্লোটিং টাইপ ডেটা বলে, ভগ্নাংশ ডেটা বলে, মনে থাকবে। সিআইসিআর, আইএনটি, ডাবল এগুলো কোন ধরনের ডেটা টাইপ? বিল্ট ইন ডেটা টাইপ। এবং এটাকে প্রাইমারি ডেটা টাইপও বলে, প্রাথমিক ডেটা টাইপও বলে, কারণ এগুলো লাইব্রেরির সাথে বিল্ড ইন করা থাকে। পরের প্রশ্ন লক্ষ্য করি, নিম্নের কোনটি সি ভাষায় সঠিক ভেরিয়েবল? কোনটা সঠিক বলো তো? নাম্বার। নাম্বার। এইবার দেখো অন্যগুলি কেন হবে না? এটা হবে না কারণ 1 দিয়ে শুরু হতে পারবে না, সংখ্যা দিয়ে শুরু হবে না। এটা হবে না কারণ এই প্রতীক ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর যাবে। এটা যদি নিচে আন্ডারস্কোর থাকতে তাহলে ওটা হতো। এটা হবে না কারণ স্পেস থাকবে না। তাহলে ভেরিয়েবল যখন ঘোষণা করব তখন প্রথমে সংখ্যা হবে না, অন্য কোনো প্রতীক ব্যবহার করা যাবে না আন্ডারস্কোর ছাড়া, এবং ফাঁকা থাকবে না। তাহলে এটা সঠিক। ঠিক আছে, এখন আমি যদি এখানে আন্ডারস্কোর দিতাম তাহলে আবার এটা সঠিক হতো, তখন আবার ওইটা সঠিক অন্য কিছু থাকতো। ওকে, এই ভেরিয়েবল নিয়ে প্রশ্ন আসে বোর্ডে। সি প্রোগ্রামের সাধারণ স্টেটমেন্ট সমূহ কোন বন্ধনীর মধ্যে থাকে? ফার্স্ট ব্র্যাকেট। এটাকে ফার্স্ট ব্র্যাকেট আমরা বলছি, কিন্তু এটাকে প্রোগ্রামিং এর ভাষায় প্যারেনথিসিস বলে। কি বলে? প্যারেনথিসিস। মনে থাকবে। এই দেখো প্রিন্টএফ, তারপরে এই যে প্যারেনথিসিস এর মধ্যে আমরা এখানে প্যারামিটার লিখেছি। তাহলে এইটা স্টেটমেন্ট, এটা ফাংশন, এটা প্যারেনথিসিস, মাঝখানে প্যারামিটার। সি প্রোগ্রামের জন্য কি অল্টা প্লাস এইচ হেল্পের জন্য, অল্টা প্লাস এইচ হেল্পের জন্য। ঠিক আছে, এটা কিবোর্ড কমান্ড। এনসিসি তে কয়টি কিওয়ার্ড আছে? 47টা। আর সি প্লাস প্লাসে আছে 63টা। সি প্লাস প্লাসে কয়টা আছে? 63টা। তোমাদের বইতে আছে 32টা। বইতে কয়টা আছে? 32টা। ওই 47টার ভিতর থেকে 32টা আছে। নিচের কোনটি কিওয়ার্ড? এইটা। এইটা হবে না কেন? এই যে কেস সেনসিটিভ প্রোগ্রাম, সেজন্য ক্যাপিটাল লেটার হবে না। না এই ফ্লটও হবে না কারণ বড় হাতের। সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, দেখছো? এই যে ছোট হাতের হবে সব। গুড, ফাইন। ভেরিয়েবলের নাম ঘোষণার ক্ষেত্রে সর্বোচ্চ কত অক্ষর পর্যন্ত লেখা যায়? 31 অক্ষর। এটা মুখস্থ রাখতে হবে, 31 অক্ষর। 31 অক্ষর পর্যন্ত লেখা যায়। প্রোগ্রামের শুরুতে ঘোষণাকৃত ভেরিয়েবলের মানে প্রোগ্রামের শুরুতে ফাংশনের বাইরে কোন ভেরিয়েবল ঘোষণা করা হয়? গ্লোবাল। প্রোগ্রামের শুরুতে মেইন ফাংশনের বাইরে গ্লোবাল ব্যবহার করা হয়, আর মেইন ফাংশনের মধ্যে যেটা ব্যবহার করি তাকে লোকাল বলে। মনে থাকবে। ওকে, প্রোগ্রামে বিভিন্ন রাশির অপরিবর্তনীয় মানকে কনস্ট্যান্ট বলে। কনস্ট্যান্টই তো পরিবর্তন হবে না, ধ্রুবক। আর ভেরিয়েবল চলক পরিবর্তন হবে। ওকে, ফাইন। নেক্সট, পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য সি প্রোগ্রামের কোনটি লেখা হয়? পূর্ণ সংখ্যার জন্য আইএনটি, ইন্টিজার টাইপ ডেটা, তাই না? আইএনটি ডেটা টাইপ। আইএনটি হচ্ছে একটি কিওয়ার্ড। একটি ইংরেজি বর্ণ লিখতে ডেটা টাইপ, কোন ডেটা টাইপ ব্যবহার করতে হয়? সিআইসিআর, ক্যারেক্টার। ক্যারেক্টার, সিআইসিআর। এই যে সিআইসিআর এক্স, এক্স হচ্ছে একটি অক্ষর বোঝাবে এখানে, মনে থাকবে। একাধিক ক্যারেক্টার নিয়ে ধ্রুবক গঠনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? স্ট্রিং। একাধিক ক্যারেক্টার নিয়ে একটা অক্ষর তৈরি হয়, যেমন বাংলাদেশ একটা স্ট্রিং, অনেকগুলো অক্ষর আছে। অনেকগুলো অক্ষর নিয়ে, একাধিক অক্ষর নিয়ে আমরা স্ট্রিং তৈরি করি। স্ট্রিং মানে শব্দ। স্ট্রিং মানে কি? শব্দ। কি মনে থাকবে? ওকে, শব্দ বা অক্ষরমালা ডেটার জন্য সি প্রোগ্রামের ডেটা টাইপ কোনটি? না, এখানে একটা ব্যাপার আছে, শোনো। এদিকে দেখো, সিআইসিআর একটা অক্ষরের জন্য, ফ্লট ভগ্নাংশের জন্য, আইএনটি পূর্ণ সংখ্যার জন্য, আর অক্ষর মালা মানে কি? স্ট্রিং, শব্দ। স্ট্রিং হবে, শব্দ মানে কি? স্ট্রিং। পরের প্রশ্ন, ভগ্নাংশ সংখ্যাযুক্ত বা ফ্লোটিং পয়েন্ট হেডার ডেটার জন্য সি ভাষার ডেটা টাইপ কোনটি? ফ্লোটিং পয়েন্ট।
ফ্লট, ফ্লট ভগ্নাংশ ডেটা। ওকে, ফ্লট। পরের প্রশ্ন, ফ্লোটিং পয়েন্ট ডেটা সি প্রোগ্রামের কত বাইট জায়গা নেয়? 4 বাইট। ভালো করে শোনো, একটা অক্ষর লিখতে 1 বাইট মানে 8 বিট জায়গা লাগে, একটা পূর্ণ সংখ্যা লিখতে 2 বাইট মানে 16 বিট জায়গা লাগে, আর একটা ভগ্নাংশ সংখ্যা লিখতে 32 বিট বা 4 বাইট জায়গা লাগে। 4 বাইট মানে 32 বিট, 1 বাইটে 8 বিট। আর একটা ডাবল অক্ষর লিখতে, ডাবল টাইপ ডেটা লিখতে 64 বিট লাগে, 8 বাইট। সি প্রোগ্রামের ক্যারেক্টার লিখতে কয় বিট জায়গা লাগে? 1 বাইট। ক্যারেক্টার মানে অক্ষর, 8 বিট লাগে। আনসাইন ক্যারেক্টার 1 বাইট, ক্যারেক্টার 1 বাইট, 85 নাম্বার। আনসাইন ক্যারেক্টারও 1 বাইট লাগে, 1 বাইট মানে 8 বিট। ডাবল টাইপ ডেটার জন্য 8 বাইট, ডাবল টাইপ ডেটা লেখার জন্য 64 বিট লাগে। কয় বিট? 64 বিট, 8 বাইট। সি প্রোগ্রামের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরি লোকেশনের ঠিকানাকে ভেরিয়েবল বলে। ভেরিয়েবল মানে মেমোরি লোকেশন, মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য আমরা ঠিকানা নির্ধারণের জন্য ব্যবহার করি। কনস্ট্যান্টকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 2 প্রকার, একটা হচ্ছে নিউমেরিক, একটা স্ট্রিং বা অক্ষরসূচক, অর্থাৎ ওই সংখ্যাসূচক আর অক্ষরসূচক। সংখ্যাসূচক আর অক্ষরসূচক। নিউমেরিক মানে সংখ্যাসূচক। নিম্নের কোনটি সঠিক? চলো দেখি কয়জন পারে। ক। এটা হবে না কেন? প্রথমে এইটা হবে না, এখানে এই প্রতীক হবে না, এখানে এই ফাঁকা হবে না, খেয়াল করছো? আইএনটি ভেরিয়েবলের ইনপুট আউটপুটের জন্য কোনটি ব্যবহার করা হয়? আইএনটি থাকলে কোনটা হয়? পার্সেন্টেজ ডি, এটা ফরম্যাট স্পেসিফায়ার। আইএনটি থাকলে পার্সেন্টেজ ডি, আর ফ্লট থাকলে পার্সেন্টেজ এফ। এখানে যদি টাকা হয়েছে, খেয়াল করো সবাই, এটা মন দিয়ে দেখো। সিএইচএআর, এটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ সি, 1 বাইট জায়গা লাগে। স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এস, এটাও 1 বাইট জায়গা লাগে। আইএনটি পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ ডি, এটার জন্য 2 বাইট জায়গা লাগে। লং আইএনটি, এটা ফ্লটের জন্য এফ আর 4 বাইট জায়গা লাগে। ডাবলের জন্য এল এফ, 8 বাইট জায়গা লাগে। লং ডাবলের জন্য বড় হাতে এল আর এফ, এখানে আবার 10 বাইট মানে 80 বিট জায়গা লাগে। বইতেও আছে, এগুলো দেখতে হবে। হ্যাঁ, খেয়াল করো, সিআইসিআর ভেরিয়েবলের জন্য মান ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ সি। পার্সেন্টেজ এফ কোনটা, কত বাইট জায়গা নেয়? মানে কত বিট? 8 বিট তো একটা সি এর জন্য 32 বিট, ফ্লটের জন্য 32 বিট। মনে থাকবে? এইটা কোন টাইপ ডেটা? ফ্লট টাইপ ডেটা। পয়েন্ট আছে? এটার জন্য কত বিট জায়গা লাগবে? 32 বিট। ফ্লট টাইপ ডেটার জন্য 32 বিট, তাই না? ফ্লোটিং টাইপ ডেটার জন্য 32 বিট জায়গা লাগে পূর্ণ সংখ্যা। এই পয়েন্টটা যদি না থাকতো, তাহলে 16 বিট হতো, কারণ পূর্ণ সংখ্যা 16 বিট, পয়েন্ট যুক্ত সংখ্যা 32 বিট। ঠিক আছে? আর অক্ষরের জন্য 8 বিট, এটা মনে রাখতে হবে। 63 কোন ধরনের ডেটা টাইপ? পূর্ণ সংখ্যা, তো পয়েন্ট নাই তো, 16 বিট জায়গা লাগে। বা ফাইন, দেখছো কত গুরুত্বপূর্ণ পড়া, 16 বিট। ভগ্নাংশ ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ ফ্লট টাইপ ডেটার জন্য, তাই না? ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট কোনটি? এলএফ, পার্সেন্টেজ এলএফ। ডাবলের জন্য কিওয়ার্ড, এই ফরম্যাট স্পেসিফায়ার, সরি, ডাবল হচ্ছে কিওয়ার্ড ডেটা টাইপ যার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এলএফ, ছোট হাতের এলএফ। মনে থাকবে? ওকে। সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? সুইচ হচ্ছে কিওয়ার্ড। সুইচ হচ্ছে ওই যে তোমাদের বললাম না, তোমাদের মধ্যে 32টা আছে, এর মধ্যে সুইচ আছে, দেখো, সুইচ ফর, ইফ, এলস, আইএনটি, ফ্লট। ঠিক আছে, পড়বা। আইএনটি ভেরিয়েবলের জন্য মেমোরি ব্যাপ্তি কত? এইটা, এটাই যে টু টু দি পাওয়ার 15 থেকে মাইনাস টু টু দি পাওয়ার 15 থেকে প্লাস টু টু দি পাওয়ার 15 - 1 হবে। এই যে আমি দেখাচ্ছি এখানে, এই যে এইটা আইএনটির জন্য, এই যে মাইনাস টু টু দি পাওয়ার 15 থেকে প্লাস টু টু দি পাওয়ার 15 - 1 হবে। এক কেন মাইনাস হচ্ছে? মাঝখানে একটা শূন্য আছে। কি বললাম? এখানে শূন্য আছে মাঝখানে, সেজন্য 1 মাইনাস হয়। শূন্যটা পজিটিভ ধরছে, এটা বইতে আছে, এটা দেখে নিবা। সি ভাষায় এগুলোকে স্কেপ সিকোয়েন্স বলে। ব্যাকস্ল্যাশ ব্যবহার করে টি, এন, আর, এ এগুলো লেখাকে স্কেপ সিকোয়েন্স বলে। কি বলে?
স্কেপ সিকোয়েন্স। এই যে স্কেপ সিকোয়েন্স গুলো ভালো করে দেখো, ব্যাকস্ল্যাশ এন দ্বারা নতুন লাইন তৈরি বোঝায়। ব্যাকস্ল্যাশ এন দ্বারা কি হয়? নতুন লাইন তৈরি হয়, এটা খেয়াল করো ভালো করে। ব্যাকস্ল্যাশ টি দ্বারা একটা ডানে চলে যায়। ব্যাকস্ল্যাশ আর আর দ্বারা অ্যালার্ম অ্যালার্ম বাজে, বিপ শব্দ হয়। ব্যাকস্ল্যাশ এ দ্বারা সরি ব্যাকস্ল্যাশ আর দ্বারা পরবর্তী লাইন দেখে শুরু হয়, অ্যালার্ম না, অ্যালার্ম হচ্ছে এ তে অ্যালার্ম বাজে। আর ব্যাকস্ল্যাশ বি তে এক ঘর পিছনে সরানোর জন্য। তারপরে দেখো এই সিঙ্গেল কোটেশন দেওয়ার জন্য এইটা ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশনের জন্য ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন, এইভাবে ব্যবহার করি আমরা। আর ব্যাকস্ল্যাশ ব্যবহার করার জন্য দুইটা ব্যাকস্ল্যাশ দিলে একটা ব্যাকস্ল্যাশ থেকে যাবে। আর হট চিহ্ন দিতে হলে হট চিহ্নের আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে, হট চিহ্ন দেওয়া যাবে না সি প্রোগ্রামে। এগুলোকে স্কেপ সিকোয়েন্স বলে, মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো একটু। এই দেখো সি প্রোগ্রামের পরবর্তী লাইনে নেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? এই যে এন পরের লাইনে নেওয়ার জন্য, তাই না? এই যে আমি এইখানে ব্যাকস্ল্যাশ পরে এন দিছি না, পরে এটা পরের লাইনে হবে। দেখো এটা হচ্ছে উপরে, এন এর পরে যেটা লিখছে নিচে চলে আসবে। সি ভাষায় সঠিক চলক কোনটি? দেখি কয়জন পারে। এ হবে? এটা হবে না কেন? স্পেস হবে না। এটা হবে না কেন? সংখ্যা আগে হবে না, এটা দুইটা ভুল আছে। এটা এই প্রতীক হবে না, কারণ এইটা সঠিক। চলক আসলে তোমরা পারবে এখন না, যেভাবে আসুক এটার ভুল হবে না। এটা কোনটা সঠিক? খ নাম্বার সঠিক। এটা টু হবে না, প্রথমে এই প্রতীক হবে না, এই প্রতীক হবে না। বাহ, ফাইন। তো ভেরিয়েবল নিয়ে তোমাদের যে কটা প্রশ্ন আসছে একটা তোমরা মিস করেছো, সবগুলো তোমরা পারছো। স্ট্রিং টাইপ ক্যারেক্টার প্রদর্শনের জন্য নিজের ফরম্যাট কোনটা? পার্সেন্টেজ এস, গুড, সুন্দর। স্ট্রিং এর জন্য, তাই না? আউটপুট পেছনে বামে এক ঘর সরানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ব্যাকস্ল্যাশ বি। ব্যাকস্ল্যাশ বি ব্যবহার করা হয় এক ঘর বামে সরানোর জন্য। সতর্ক অ্যালার্ম দেওয়ার জন্য এ এ এল এ, এই যে এইভাবে যদি ব্যবহার করি তাহলে এটা যখন আউটপুটটা প্রদর্শন করবে তখন অ্যালার্ম বাজবে। আর বেশি নাই। আউটপুট প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার জন্য কোনটা? ঘ হ, এই যে ব্যাকস্ল্যাশ প্রশ্নবোধক চিহ্ন, তাই না? ব্যাকস্ল্যাশ হট চিহ্ন দিলে এই যে আউটপুটে এই যে হট চিহ্নটা দেখাচ্ছে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য। আউটপুট পরবর্তী লাইনে নতুন শুরু করার জন্য এই আর ব্যবহার করা হয়, মানে আর যেখানে লিখবো তার আগে মুছছে, এটা এখান থেকে শুরু হবে আউটপুটটা, বুঝছো? আউটপুট ডান দিকে একটা দূরে নেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ টি দেখো এদিক তাকাও, এই যে ব্যাকস্ল্যাশ টি এখানে ব্যবহার করব, আউটপুটটা ওইখানে একটা সরে যাবে, যার আগে ব্যবহার করব সেটা একটা সরে যাবে, মানে একটা ফাঁকা একটা ফাঁকা হবে, ঠিক আছে? আউটপুট ডাবল কোটেশনের মধ্যে প্রদর্শনের জন্য এই এই ব্যাকস্ল্যাশ ডাবল, এই যে এটা ওইটা দুই দিকে ব্যবহার করব, তাহলে একটা এই আউটপুটে দুই দিকে ডাবল কোট হবে। নিচের কোনটি কিওয়ার্ড? লং না, স্ক্যানএফ কি না, ওটা ফাংশন। লাইন বলে তো কিছু নাই, এই যে লাস্ট এটা 32টা আছে না বইতে, 32টা পড়তে হবে, লাইন নামে নাই, আন্দাজ বললেও না। কিওয়ার্ড সংরক্ষিত, এটা চেঞ্জ নাই। এদিকে তাকাও, এখানে রিটার্ন থাকতো, রিটার্নটা যদি বড় হাতের হতো তাও হতো না, কিন্তু ছোট হাতের হতে হবে। সি প্রোগ্রামের বহুল ব্যবহৃত শর্তযুক্ত স্টেটমেন্ট ইফ এলস, মানে শর্ত যাচাই করার জন্য, শর্ত যাচাই করার জন্য। ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে কোনটি সংরক্ষণ করা হয়? প্রয়োজনীয় ডেটা। অ্যাসাইনমেন্ট করা হয়, কোনো প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করা হয়। কোন মানকে সংরক্ষণের জন্য নিচের কোনটি প্রয়োজন? মেমোরি লোকেশন, মানে ভেরিয়েবলের প্রয়োজন। ভেরিয়েবলের আরেক নাম মেমোরি লোকেশন, মনে থাকবে? কি কি ধরনের ফলাফল লজিক্যাল এক্সপ্রেশন গুলো হয়? সত্য অথবা মিথ্যা। ভালো করে দেখো, খেয়াল করো, সত্য এবং মিথ্যা একসাথে হতে পারে না, হয় সত্য হবে না মিথ্যা হবে, খেয়াল রাখতে হবে, সত্য অথবা মিথ্যা। একটা 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 আমরা যখন স্টেটমেন্ট এটা সত্য না মিথ্যা যাচাই করি তখন ইয়েস অর নো হবে, ইয়েস নো একসাথে হবে না, এটা সঠিক। পরের প্রশ্ন কি? হোয়াইল লুপ ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য সিনট্যাক্সে, গঠনে। হোয়াইল লুপ আগে শর্ত যাচাই করে পরে কাজ করে, আর ডু হোয়াইল লুপ আগে একবার কাজ সম্পাদন করে তারপরে শর্ত যাচাই করে, মনে থাকবে? সিনট্যাক্স, ইন্ডেক্স মানে সূচিপত্র বোঝায়, সূচিপত্র বোঝায়। ইন্ডেক্স মানে কোথায় ছিল?
আছে। আচ্ছা, কখন হোয়াইল কন্ডিশন পরীক্ষা করে? হোয়াইলের কোথায় কন্ডিশন পরীক্ষা করে? না শুরুতে, লুপের শুরুতেই। হোয়াইল লুপের শুরুতে কন্ডিশন পরীক্ষা করে, তারপরে কাজ করে। অপারেন্ড, অপারেটর এবং কনস্ট্যান্টের সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে এক্সপ্রেশন বলে, মানে সমীকরণ। যেমন লিখলাম এ সমান সি প্লাস ডি, তাহলে যে সমান সি প্লাস বি, এটা একটা সমীকরণ না? এটাকে এক্সপ্রেশন বলে। যে সকল অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে ইউরিনারি অপারেটর বলে। একটি অপারেটর নিয়ে কাজ করে তাকে ইউরিনারি অপারেটর বলে। এই যে অপারেটর নিয়ে কিছু প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবা। এই দিক খেয়াল করো। গাণিতিক অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। অ্যারিথমেটিক অপারেটরের কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা, মনে থাকবে? হ্যাঁ, গাণিতিক কাজ করা। এবার দেখো, দুই অপারেন্ডের মধ্যে ছোট বা বড় বা সমান নয়, এটা রিলেশনাল অপারেটর। ছোট বড় বা সমান এরকম নির্ণয় করার জন্য আমরা রিলেশনাল অপারেটর ব্যবহার করি। যেমন আমরা লিখি না, ওই যে ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু ডাবল লিখতে হবে। কিন্তু কোনটি অ্যারিথমেটিক অপারেটর বলো তো? না, পার্সেন্টেজ এস। ভালো করে শোনো, এদিকে তাকাও। প্লাস হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর। লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা রিলেশনাল অপারেটর। ডাবল এন্ড এটা লজিক্যাল অপারেটর। অপারেটর তো তোমাদের পড়ানো হয়নি, সেজন্য কঠিন মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের জন্য। এইবার শোনো, গাণিতিক অপারেটর কয়টা? 1 2 3 4, এই 5টা মনে রাখতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ। যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ, এগুলির জন্য এটাকে মোট বলে, ভাগশেষ নির্ণয়ের জন্য। এগুলিকে বলা হয় গাণিতিক অপারেটর, মনে রাখতে হবে। কিন্তু অপারেটর গুলো একবার ঠোঁটস্থ রাখতে হবে, নাহলে মনে থাকবে না। নিচে কোনটি বিট ওয়াইজ অপারেটর? এদিকে খেয়াল করো, এন্ড যখন একটা ব্যবহার হবে তখন বিট ওয়াইজ, আর একজন ডাবল ব্যবহার হবে তখন কিন্তু লজিক্যাল। এই দিকে দেখো, বিট ওয়াইজ অপারেটর কয়টি? 1 2 3 4 5 6টা। এটা অর, ওই যে কথা বলে অর, এটা এন্ড। কিন্তু এই অর যখন একবার ব্যবহার হবে তখন সেটি হবে বিট ওয়াইজ। এন্ড যখন একবার ব্যবহার হবে তখন হবে বিট ওয়াইজ। আর এটা হচ্ছে তোমার এক্সঅর। এটা কি? এক্সঅর। আর এটা হচ্ছে একের পরিপূরক। এটা কি? একের পরিপূরক। এটা লেফট শিফট, বামে এক ঘর করে চলে যাবে। এটা রাইট শিফট, ডানে এক ঘর করে চলে যাবে। এই প্রতীকগুলো দেখলে সেগুলি হবে বিট ওয়াইজ অপারেটর। এটা মনে রাখতে হবে। লিখে দিয়েছি না ওখানে? ওইটা লিখে দিয়েছি না? লেখা আছে। যে স্টেটমেন্ট গুলোর সাহায্যে উপাত্ত গ্রহণ করা হয় ইনপুট ফাংশন, এটা সহজ ছিল। ইনপুট ফাংশন। এদিকে দেখাও, ইনক্রিমেন্টাল অপারেটর কোনটি? বাড়বে, এ প্লাস প্লাস এক এক করে বাড়বে, এটাকে ইনক্রিমেন্টাল অপারেটর বলে। এদিকে তাকাও, ইনক্রিমেন্টাল অপারেটর দুইটি। এটা প্রথমে যদি থাকে এটাকে প্রিফিক্স বলে। প্লাস প্রথমে থাকলে প্রিফিক্স, আর প্লাস শেষে থাকলে পোস্ট ফিক্স। তাহলে এর কাজ হচ্ছে এক করে বাড়ানো মান। প্রথমে থাকলে প্রিফিক্স, শেষে থাকলে পোস্ট ফিক্স। এবং এই দুইটাই আছে যেটা ইনক্রিমেন্টাল অপারেটর, আর নাই, মাত্র দুইটা। মনে থাকবে? লজিক্যাল অপারেটর ডাবল এন্ড। আচ্ছা, লজিক গেট, মৌলিক লজিক গেট কয়টা? অর এন্ড নট। সেজন্য লজিক্যাল অপারেটর 3টা। অর মানে দুইটা অর, এন্ড দুইটা এন্ড, আর নট। এখানে একটা জিনিস খেয়াল করো, এই এন্ড যদি একটা থাকে তাহলে সেটা বিট ওয়াইজ অপারেটর হয়। আর এন্ড যদি, আর অর যদি একটা থাকে সেটি বিট ওয়াইজ অপারেটর হয়। আর এই অর যখন ডাবল হবে তখন সেটি লজিক্যাল অপারেটর, এবং এন্ড যখন ডাবল হবে সেটি লজিক্যাল অপারেটর। খেয়াল করছো? সেজন্য আমরা অনেক সময় যে দুইটি সংখ্যার মধ্যে কোনটি ছোট, ওখানে এন্ড ব্যবহার করতাম। খেয়াল করছো? তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট? এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি, তখন মাঝখানে কিন্তু এন্ড ডাবল ব্যবহার করতাম না প্রোগ্রামে, মনে আছে? ওই এন্ড কিন্তু লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার করতাম। যাই হোক, এগুলো মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এইখানে বি আর সি, অপারেন্ড হচ্ছে বি আর সি। কারণ এই যে প্লাস ইকুয়াল টু গুলো অপারেটর বলে। এদিকে তাকাও ভালো করে, প্লাস ইকুয়াল টু গুলোকে অপারেটর বলে। কি বলে? অপারেটর। এই প্লাসটা হচ্ছে গাণিতিক অপারেটর, ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওই কথা বলে, ইকুয়াল টু যখন একবার ব্যবহার হবে সেটি অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ইকুয়াল টু যখন ডাবল ব্যবহার হবে সেটি রিলেশনাল অপারেটর। খেয়াল করতে হবে। তাহলে এখানে প্লাস ইকুয়াল টু অপারেটর, কিন্তু আমাদের বলেছে অপারেন্ট কোনটি? অপারেন্ট হচ্ছে বি আর এ, প্লাস মাইনাস বাদে বাকিগুলা অপারেন্ট। মনে থাকবে? ওকে। কোনটি রিলেশনাল অপারেটর বলো? খ। খ। এই রিলেশনাল অপারেটর কয়টা দেখে নাও ভালো করে।
এদিকে তাকাও, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু। এই কটা হচ্ছে রিলেশনাল। 1 2 3 4 5 6, 6টা মনে রাখতে হবে রিলেশনাল, কোনটা কোন অপারেটর, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এখানে এমসিকিউ কিন্তু বোর্ডে আসে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নিম্নের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর? প্লাস ইকুয়াল টু, তাকাও এদিকে, ইকুয়াল টু একটা হলে অ্যাসাইনমেন্ট, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, ভাগশেষ ইকুয়াল টু। ইকুয়াল টুর সাথে যদি মাইনাস থাকে, ইকুয়াল টুর সাথে যদি প্লাস থাকে, ইকুয়াল টুর সাথে যদি ভাগ থাকে, আর শুধু যদি একটা ইকুয়াল টু থাকে, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর হয়। যেমন মনে করো আমি লিখলাম a সমান 5, তাহলে a এর মানকে আমি 5 দ্বারা অ্যাসাইন করলাম, তাহলে এখানে একটা ইকুয়াল টু, মনে থাকবে? পরে 3টি পূর্ণ সংখ্যা ABC এর সঠিক কোনটা বলো তো? না, ক নাম্বার সঠিক নেই, কমা হবে না, কমা হবে না, এই খ সঠিক, খ 4 নাম্বার সঠিক হবে না সব, এখানে তো এন্ডই নাই, এটা সঠিক হবে না, এটা এক জায়গায়, এইটা সঠিক। দেখছো ডাবল কট আছে, কমা আছে, এখানে এটার এটা পার্থক্য নাই তেমন, খালি কমা আছে মাঝখানে, এগুলো হবে না। কত সূক্ষ্মভাবে দেখতে হবে, মনে থাকবে। আউটপুটের স্টেটমেন্ট হলো প্রিন্টএফ, এই দুইটা 1 1 আর 3, এটা আউটপুট না, আউটপুট পি থাকলে আউটপুট দেখবা। আর বেশি না, আর 5-7 মিনিট, 2-3 মিনিট লাগবে। সি ভাষায় বিভিন্ন অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটি? এটা আর এইটা, আর মাঝখানে এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। 1 আর 3 সঠিক, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর এইগুলি। আর মাঝখানে এটা লজিক্যাল অপারেটর, সরি এটা লজিক্যাল, এটা লজিক্যাল অপারেটর, রিলেশনাল না, লজিক্যাল। সি ভাষায় বিভিন্ন ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, প্রিফিক্স আর পোস্ট ফিক্স, সাফিক্স বলে কিছু নাই, প্রিফিক্স আর পোস্ট ফিক্স, সাফিক্স বলে কিছু নাই, মনে থাকবে। এই যে এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এক এক করে বাড়বে, এটা হচ্ছে ডিক্রিমেন্ট, এক এক করে কমবে, এক এক করে কমবে, মাইনাস মাইনাস থাকলে এক এক করে কমে, প্লাস প্লাস থাকলে এক এক করে বাড়ে। এটা প্রিফিক্স পোস্ট ফিক্স, প্রিফিক্স পোস্ট ফিক্স। এইটার জন্য কোনটা সঠিক? এটা এক্স স্কয়ারকে এক্স 2 বার গুণ করতে হবে, 3 নাম্বার সঠিক, ঠিক বলেছো। এটাকে এসি এক্সপ্রেশন, এইটা পাওয়ার দেওয়া যাবে না, পাওয়ার থাকলে পাওয়ার ফাংশন ব্যবহার করতে হবে। কোনটি ব্রাঞ্চিং এর স্টেটমেন্ট? ইফ এলস, ইফ এলস, মনে থাকবে। প্রোগ্রামে দুটি শর্তের ক্ষেত্রে কোন কোন স্টেটমেন্টটি ব্যবহার করা হয়? ইফ এলস। দুইটার মধ্যে কোনটা বড়? তখন একবার ইফ, একবার এলস। আর যদি 3টা শর্ত যাচাই করি, ইফ এলস, ইফ এলস, ওই যে আমরা লিখছি না 2টা সংখ্যার মধ্যে, 3টা সংখ্যার মধ্যে, একই স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টে স্থানান্তরের জন্য কোনটা ব্যবহার করা হয়? গোটো, গোটো, একটা থেকে একটা চলে যায়। কোন লুপ প্রোগ্রাম নির্ভর তারপর পরীক্ষা করে? আগে একবার কাজ করে পরে পরীক্ষা করে, ডু হোয়াইল লুপ। দারুন না? দেখতে প্রোগ্রাম তোমরা ঠিক মতো যদি আগে না করতে, তাহলে কিন্তু এগুলো বুঝতে না। সেজন্য আমার ডিসিশন মানে সিদ্ধান্ত কোনটা থেকে হয়? সিদ্ধান্ত ইফ, ইফ যাচাই করে, সিদ্ধান্ত যাচাই করে। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, যে সকল অপারেটর একাধিক অপারেন্ড নিয়ে কাজ করে তাকে কি বলে? বাইনারি অপারেটর বলে। একাধিক, আর একটা হলে ইউরিনারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,